বিধাতার কি অদ্ভুত হিসেব দেখুন। ঠিক যে মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাসস্থান থেকে বেরিয়ে এসে চিকিৎসকদের বলে দেওয়া হলো যে না আর কথা বলা যাবে না, যখন চিকিৎসকরা 3 ঘন্টা ধরে তারাও দাঁড়িয়ে অপেক্ষা করেছেন, যেমনটা মুখ্যমন্ত্রী এবং তার সচিব তার স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন যে তারা 3 ঘন্টা অপেক্ষা করেছেন, সেই রকমই জুনিয়র চিকিৎসকরাও অপেক্ষা করেছেন, বৃষ্টিতে ভিজে তারা দাঁড়িয়েছিলেন এবং শেষমেশ তাদের সমস্ত দাবিগুলো ছেড়ে দেওয়ার পর তারা যখন রাজি হলেন এবং তারা বললেন যে হ্যাঁ চলুন আমরা বৈঠক করব, আপনারা যেভাবে বলছেন সেভাবেই আমরা বৈঠক করব, তখন তাদের বেরিয়ে এসে বলা হলো যে না আর হবে না, আমরা অনেক অপেক্ষা করে ফেলেছি, অনেক সময় চলে গেছে, এর আগেও আমরা 2 দিন অপেক্ষা করেছি, আর হবে না। এখানে কোথাও তারা কি ভুলে গেলেন যে এই জুনিয়র চিকিৎসকরা 35 দিন ধরে অপেক্ষা করছেন এবং ফাইনালি প্রশাসনের সরকারের শর্ত মেনে তারা যখন আলোচনায় বসতে রাজি হলেন, তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে বলা হলো বেরিয়ে যাও, না হলে তোমাদের বাস ডেকে দেব, এবং তাদের সামনে দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী গটগট করে বেরিয়ে চলেও গেলেন। এইসব যখন হচ্ছে, ঠিক যে মুহূর্তে ডাক্তারদের এইভাবে অপমান করা হচ্ছে, সেই মুহূর্তেই উল্টো দিক থেকে খবর আসছে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করেছে। এবং আপনারা জানেন যে আর্থিক দুর্নীতির তদন্তে অলরেডি সন্দীপ ঘোষকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল রাতে যে খবরটা এসেছে সেখানে বলা হচ্ছে আরজি করে যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে সেখানে তথ্য প্রমাণ লোপাট এবং এফআইআর দেরি করে করার জন্য এদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই এর তরফ থেকে বারবার এই দাবি করা হয়েছিল যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, যেখানে ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থলকে বিকৃত করা হয়েছে। এবার সেই অভিযোগেই কিন্তু গতকাল রাতে ঠিক ওই সময় আরেকদিকে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। যে অভিযোগ প্রথম থেকে কিন্তু এই জুনিয়র ডাক্তাররা আপামর জনগণ বারবার করে এসেছেন এবং প্রথম থেকে শাসক দল কিন্তু এইটাকে ঠিক ঘুরিয়ে অন্য রকম ভাবে রাখার চেষ্টা করেছে। কাল চিকিৎসকরা কালীঘাট থেকে চলে আসার পরে প্রচুর মানুষজন প্রশ্ন করছেন যে ও মা, ডাক্তাররা কেন গেল না, কেন বৈঠক করলো না? মুখ্যমন্ত্রী এমন করে বললেন, হাত জোর করে বললেন, বড় দিদি হিসেবে বললেন, তিনি নিজে বেরিয়ে এলেন, নিজের বাড়িতে ডেকেছিলেন, তারপরেও ডাক্তারেরা গেলেন না? রাজনীতির ঊর্ধ্বে তারা উঠতে পারলেন না? এরা নিশ্চয়ই রাজনীতি করছে, একদম রাজনীতিই করছে এরা তো চেয়ার চায়, এরা তো বিচার চায় না। সেখানেই বলে দিই, ডাক্তারেরা কিন্তু শেষ পর্যন্ত ওই আলোচনায় রাজি হয়েছিলেন, নিজেদের দাবিগুলো ছেড়ে দিয়ে ঠিক তাঁরা যেরকম ভাবে বলছেন, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী যেরকম ভাবে বলছেন সেইভাবে তারা রাজি হয়েছিলেন। লাইভ স্ট্রিমিং হবে না, ঠিক আছে, দুপক্ষের ভিডিও রেকর্ডিং হবে না, ঠিক আছে, এক পক্ষ শুধুমাত্র সরকার পক্ষ রেকর্ডিং করবে কিন্তু সেই রেকর্ডিং ইমিডিয়েটলি দেওয়া যাবে না, ঠিক আছে, শুধু মিনিটস নেওয়া হবে, অর্থাৎ সেই বৈঠকের যেটুকু সারসংক্ষেপ সেটা লিখে দুপক্ষের সই থাকবে, এটুকুতেই রাজি হয়ে চিকিৎসকরা বললেন যে আমরা মিটিংয়ে যাব, আমরা আলোচনা করব, কিন্তু সেই মুহূর্তে তাদের বলে দেওয়া হলো না, অনেক দেরি হয়ে গেছে। তাহলে চিকিৎসকদের বিষয়টা হচ্ছে সবাই মিলে তারা কথা বলে সিদ্ধান্তটা নিতে একটু সময় চেয়েছেন, একটু সময় লেগেছে তাদের, সেই কারণে তাদের বলা হলো যে আর হবে না, অনেক হয়ে গেছে, যান আপনারা, বেরিয়ে যান। এবং এইখানে অনেকেই প্রশ্ন করছেন যে এত জিবি করার কি আছে, জিবি আবার কি, এত সবাই মিলে কথা বলতে হবে কেন, সিদ্ধান্ত নিতে গেলে এত সময় লাগবে কেন? এইখানে একটা কথা বলা দরকার, জিবিএম জেনারেল বডি মিটিং, অর্থাৎ সবাই মিলে সিদ্ধান্ত নেব সেই বৈঠকে এবং তারপর আমরা একটা দিক নির্দেশের দিকে আসব। দেখুন এখানে এই যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে জুনিয়র চিকিৎসকরা এসেছেন, অতএব সেখানে সবার রিপ্রেজেন্টেশন দরকার, সবাই আলোচনা করবেন, সবাই নিজের মতামত সামনে রাখবেন, তারপর তারা একটা সিদ্ধান্তে আসবেন। এভাবেই তারা প্রথম থেকে চলছেন, গণতান্ত্রিকভাবে তারা আন্দোলনটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং এর আগেও আপনি শুনে থাকবেন জুনিয়র চিকিৎসকরা বারবার বলেছেন যে যে কজনকে সামনে দেখা যাচ্ছে আন্দোলনের মুখ হিসেবে তারা কিন্তু লিডার নন, তারা সকলে রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি হিসেবে সামনে রয়েছেন। অতএব এখানে বিষয়টা তো এরকম নয় যে একটাই পোস্টার বাকিটা ল্যাম্প পোস্ট, তাই জন্য সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে একটু সময় লাগে, গণতান্ত্রিক পদ্ধতিতে এগোতে সময় লাগে। অনেক স্থাবক রয়েছেন যারা এই আন্দোলনে জুনিয়র চিকিৎসকদের রাজনৈতিক দলের সঙ্গে গুলিয়ে ফেলছেন। এটা তো রাজনৈতিক দল নয় যে হায়ারার্কি অনুযায়ী ওপরে যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়ে যাবেন, নিচে যারা রয়েছেন তারা চুলোয় যাক, সেরকম তো বিষয়টা নয়। তাই সবাই মিলে তাদের কথা বলে সিদ্ধান্ত নিতে হয় এবং তার জন্য কিছুটা সময় লাগে। এবং এখানেই বলতে হয় সেই সময়টা নেবার পরেও এই জুনিয়র চিকিৎসকরা যারা তাদের সব দাবি ছেড়ে দিয়ে ফাইনালি যেভাবে বলা হচ্ছে স্বচ্ছতার দাবিতে সরকার যেভাবে বলছে সেইভাবে যেতে রাজি হয়ে গেলেন, তখন তাদের বলা হলো অনেক দেরি হয়ে গেছে, আর এর থেকে বেশি অপেক্ষা করা যাবে না, আমরা চলে যাচ্ছি। আধ ঘন্টা সময় চেয়েছিলেন তারা, মানে 30 জন মিলে যদি 1 মিনিট করেও সবাই কথা বলেন অন্তত 30 মিনিট তো লাগবে,
আধ ঘন্টা সময় তাদের দেওয়া হলো না। যে মুখ্যমন্ত্রী বড় দিদি হিসেবে গিয়েছিলেন অবস্থান মঞ্চে এবং যে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই জুনিয়র চিকিৎসকদের জন্য চিন্তায় তার রাতে ঘুম হচ্ছে না, তাদের ওই অপেক্ষা করার পরে বলা হলো যে না, বেরিয়ে যাও, আর কথা বলা যাবে না। সেটা কি কারণে? ঠিক ওই সময়ই বড় দিদি মুখ্যমন্ত্রী তিনি ঘুমের দেশে যাবেন সেই কারণে, নাকি এখানে অন্য কোনো বিষয় ছিল? এই টালা থানার ওসির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। চারখানা বেসরকারি হাসপাতালে তিনি ঘুরে বেরিয়েছিলেন যে আমার খুব শরীর খারাপ, আমাকে তোমরা ভর্তি নাও। কিন্তু তাকে ভর্তি নেওয়া হয়নি। বেসরকারি হাসপাতালের তরফ থেকে তাকে জানানো হয় যে আপনি এতটা গুরুতর অসুস্থ নন যে আপনাকে ভর্তি নিতে হবে। তারপরেও 5 নম্বর হাসপাতালে গিয়ে ফাইনালি ভর্তি হন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে করা বৈঠকে রীতিমতো তোড়পেছিলেন যে কেন ভর্তি নেওয়া হলো না টালা থানার ওসিকে, বেসরকারি হাসপাতালগুলো ভর্তি নিল না, নিশ্চয়ই বেসরকারি হাসপাতালের ডাক্তারদের এটা চক্রান্ত, আমি ওদের বিরুদ্ধে অ্যাকশন নেব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিন্দুকেরা প্রশ্ন তুলেছিলেন যে চারখানা বেসরকারি হাসপাতাল ভর্তি নেওয়ার কারণ হিসেবে তো কিছু একটা তাদের দেখাতে হবে। তারা তো বারবার বলেছেন যে তিনি এতটা গুরুতর অসুস্থ নন যে তাকে ভর্তি নিতে হবে, তাহলে তাকে শুধু শুধু ভর্তি করা হবেটা কেন? এবং তারই সঙ্গে এখন প্রশ্ন করতে হয় যে একটি থানার ওসি, তার শরীর খারাপ কি শরীর খারাপ নয়, কি হয়েছে, কোথায় তিনি ভর্তি হবেন, এই বিষয়টা নিয়ে হঠাৎ মুখ্যমন্ত্রীকে একেবারে ভরা হাটের মাঝে সালিশি করতে হবে কেন তাকে নিয়ে, এই নিয়ে তিনি তোড়পেছিলেন কেন? সেই টালা থানার ওসিকেই কিন্তু গতকাল এই অভয়ার ধর্ষণ খুনের তদন্তের ক্ষেত্রে এই এফআইআর দেরিতে করার মতো অভিযোগের ভিত্তিতে সিবিআই গ্রেপ্তার করেছে। কাল রাতে ওইভাবে ডাক্তারদের কালীঘাট থেকে বের করার পরে তারা হতাশ হয়েছিলেন, বারবার বলেছেন তারা হতাশ হয়েছেন, কিছুটা হয়তো দমেও গিয়েছিলেন, কিন্তু ভগবান তো কোথাও আছেন, তিনি তো বিচার করবেনই, আর চোখের জলের দামও আছে। ঠিক সেই সময় খবর এলো সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এবং এরপরেই জুনিয়র চিকিৎসকরা কিন্তু এই প্রশ্ন তুললেন যে এগুলোকে আড়াল করার জন্য, এই বিষয়গুলো যাতে চলে না আসে সেই জন্যেই কি স্বচ্ছতায় এত অনীহা? এই যে গ্রেপ্তার হয়েছে এর মাধ্যমে আমাদের বোন কিছুটা হলেও শান্তি পাবে, কিন্তু তার এখনো বিচার বাকি রয়েছে, এখনো অনেকের দড়ি বাঁধা রয়েছে। অভয়াকে উদ্দেশ্য করেই জুনিয়র ডাক্তাররা বলছেন তোমার বিচারের জন্য আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো, তুমি চিন্তা করো না অভয়া, তোমার বিচার আমরা ছিনিয়ে আনবো। এই মৃত্যুর ঘটনার পরে কিভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, কতটা প্রমাণ লোপাট করা হয়েছে, সেই প্রমাণ লোপাটে কাদের হাত ছিল, সিন্ডিকেটের কতটা হাত ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তো। এবং এইখানে এই দুর্নীতি, প্রমাণ লোপাট সবকিছু ধামাচাপা দেবার চোরাবালিটা ঠিক কতটা গভীরে গেছে। একটা প্রতিবেদনে এই কথাটা লেখা হচ্ছে। সিবিআই এর এক কর্তা বলেন তদন্তের বিভিন্ন ধাপে যা ভুল তা কলকাতা পুলিশের সিটের সদস্যদের নজরদারিতে ঘটেছে বলে বিশ্বাস করা শক্ত। যারা এই ভুল করেছেন তাদের বিষয়ে পুলিশে সাধারণত বিভাগীয় পদক্ষেপ হয়ে থাকে। যা অবস্থা তাতে কেস ডায়েরি আগাগোড়া নতুন করে লেখা গেলে ভালো হতো। তদন্তকারীদের একটি সূত্রে দাবি কলকাতা পুলিশের তদন্তের ভুলগুলি বিভ্রান্তিকর। এত গুরুতর তদন্তের ক্ষেত্রে আনাড়ি মার্কা এমন ভুল দেখে সিবিআই কর্তাদের একাংশের সন্দেহ, তবে কি কিছু আড়াল করার জন্যই এমন সুচারুভাবে ভুলগুলো সম্পন্ন করা হয়েছে? একটা কথা গতকাল অবশ্যই অনেকেরই কানে লেগেছে, আমিও বিষয়টা তুলে ধরেছিলাম। মুখ্যমন্ত্রী একটা জায়গায় বললেন যে যারা দোষী, কেউ দোষ করে থাকলে, যদি কেউ দোষ করে থাকে তাদের বের করে শাস্তি দেওয়া হবে। যারা দোষীদের বলছেন আমার বন্ধু, আমি তাদের চিনিই না, দোষীরা আমার বন্ধুও নন, আমার শত্রুও নন। যারা 1 মাস হলো এসেছেন তারা যদি দুর্নীতি বা খুনের সঙ্গে যুক্ত থাকেন সাধ্যমতো পদক্ষেপ নেওয়া হবে। প্রথমত এই যদি দোষ করে থাকেন, এটা তো খুবই কানে লাগার মতো একটা বিষয়। তারই সঙ্গে কাদের বিরুদ্ধে কত শাস্তির ব্যবস্থা এতদিনে নেওয়া হয়েছে সেই সমস্ত কথায় তো আমি গেলামই না। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী বলছেন যারা দোষী তারা আমার বন্ধুও নন, শত্রুও নন। বন্ধুও নন বুঝলাম, তারা আপনার শত্রু কি করে নন? যারা এই রকম নিকৃষ্টতম ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত দোষী, তারা আপনার শত্রু কি করে নন? তারা এই গোটা রাজ্যের শত্রু, মানবিকতার শত্রু, তারা কেন আপনার শত্রু নন? আজব কথা তো এটা। মানে কথাশ্রী পুরস্কার কিছু শুরু হয়েছে নাকি? একজন মহিলা চিকিৎসক কাল কালীঘাটে ওইভাবে তাদের বের করে দেওয়ার পরে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়েন ক্যামেরার সামনে এবং তিনি বলেন যে আমরা কি চেয়েছিলাম, আমরা শেষমেশ তো সবটাতে রাজি হয়ে গেলাম। ম্যাডামের রেসপেক্ট রেখে, তার চেয়ারের রেসপেক্ট রেখে আমরা আমাদের দাবিগুলো ছেড়ে দিলাম স্বচ্ছতার, এবং আমরা তাকে বললাম যে আপনার অনুরোধের জন্য, আপনার ওপরে ভরসা রেখে আপনি যেভাবে বলছেন সেইভাবে আলোচনা করতে, বৈঠক করতে আমরা রাজি আছি। আপনি শুধু আমাদের দাবিগুলো মেনে নিন এবং আমাদের দাবিগুলো শুনে কিছু একটা সুরাহা করে দিন, এইটুকুই তো আমাদের দাবি।
কি প্রতিদান তারা পাচ্ছেন। এত পড়াশোনা করে চিকিৎসক হয়েছেন তারা, এইভাবে তারা এতদিন ধরে অপেক্ষা করছেন, তাদের সতীর্থ, তাদের দিদি, তাদের বোনের জন্য তারা বিচার চাইছেন, তাদের অপরাধটা কোথায়, এইভাবে তাদের প্রতিদান দেওয়া হচ্ছে। এবং এখন শাসক দল দাবি করছে যে আমাদের দিদি কত মানবিক, আর এই চিকিৎসকরা কিন্তু 35 দিন ধরে অপেক্ষা করছেন। আরও একবার মনে করিয়ে দিলাম, যে মহিলা কর্মরত চিকিৎসককে আরজিকর হাসপাতালে ভয়াবহ অত্যাচার করে হত্যা করা হয়েছে, তার মা সাংবাদিকদের সম্মুখীন হয়ে গতকাল বলেছেন, আমার খুব কষ্ট হচ্ছে, কত মানুষ এই বৃষ্টি রোদ সব উপেক্ষা করে শুধু বিচারের দাবিতে পথে নেমেছেন, জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন করছেন, তারপরেও কি করে মুখ্যমন্ত্রী এখনো বলছেন যদি কেউ দোষ করে থাকে সাজা পাবে? দোষী তো সবাই, প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, সকলে দোষী। ওর কথাটা আমার খুব খারাপ লেগেছে। উনি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান বের করুন, এটাই আর্জি জানাচ্ছি। কে কার পাশে আছেন, কে কার হয়ে বিচার চাইছেন, সব কিছু বলার আগে এগুলো একটু ভালো করে দেখে নেবেন। কারা রাস্তায় বসে রয়েছেন, কতদিন ধরে অপেক্ষা করছেন, কারা সন্তানহারা বাবা মার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, কারা লড়াই করছেন, বিচার, সুবিচারের দাবিতে লড়াই করছেন, সেটা কিন্তু মনে রাখবেন। এই মুহূর্তে একটা স্লোগান বেরোচ্ছে, একটা স্লোগান চারিদিক থেকে উঠে আসছে, শুনবেন নাকি? ওসির পরে কার পালা, ভয় পেয়েছে 14 তলা। শাসক দলের কাছে এই মুহূর্তে একটা অদ্ভুত সান্ত্বনা রয়েছে যে ঠিক আছে, মানুষ রাস্তায় নামছে ঠিকই, কিন্তু আমাদের যে কোর ভোট ব্যাংক, গ্রামের প্রান্তিক মানুষজন, গরিব মানুষজন, তারা কিন্তু এখনো প্রতিবাদ করছেন না, রাস্তায় টাস্তায় নামছেন না, তাদের মধ্যে কিন্তু আগুনটা জ্বলেনি। এইটা তাদের কাছে একটা সান্ত্বনা হতে পারে। কিন্তু মধ্যবিত্ত মানুষের একাংশ, যারা 2011-র পর থেকে শুধু সহ্য করেই এসেছেন, তারা কিন্তু এইবারে রেগে গেছেন। এবং এই জায়গাটা গন্ডগোল অবশ্যই করতে পারে। রাজনৈতিক দিক থেকেও আপনি বিষয়টাকে দেখুন। লোকসভা নির্বাচনের ফলাফলে এইবারে দেখা গেছে যে অবশ্যই শাসক দল তৃণমূল কংগ্রেস খুবই ভালো ফলাফল করেছে, কিন্তু শহর এবং শহরাঞ্চলে তাদের ফল আশানুরূপ হয়নি, তাদের ভোট পার্সেন্টেজটা কিন্তু আশানুরূপ হয়নি। আর এইবারে এখন যে ঘটনা ঘটছে, সেখানে এই মধ্যবিত্তের রাস্তায় এসে নামাটাকে কিন্তু শাসক দল খানিকটা দাবিয়ে দিতে চাইছে। ভাবছে যে ঠিক আছে, হুজুকে বাঙালি তো নেমেছে রাস্তায়, কদিন পর সব ভুলে যাবে। দেখুন, এটা ভাবাটাও খুব একটা ভুল নয়। মধ্যবিত্ত লোকজন অনেকদিন আন্দোলন বিমুখ থেকেছেন, গরিব মানুষ তাদের কিচ্ছু নেই, তারা আন্দোলনে নামেন কিছু পাওয়ার জন্য। বড়লোক তাদের আন্দোলন ওই জীবনমুখী গান আর কিছুটা হালকা কবিতা গোছেন। মধ্যবিত্তের আন্দোলন করা হয় না, তার কারণ তারা ভাবেন যে ঠিক আছে, একটু আপোষ করে নিই, তাহলে আরেকটু ভালো করে বাঁচতে পারবো, ঠিক আছে জল নেই, ডিও লাগিয়েই চালিয়ে দেবো, আরেকটু সহ্য করে নিই। সেই মধ্যবিত্ত যখন রেগে গিয়ে রাস্তায় নামে, এটাকে আপনি সামাজিক দিক থেকেও পর্যালোচনা করতে পারেন, রাজনৈতিক দিক থেকেও। শিক্ষা দুর্নীতির পর থেকে, যবে থেকে শিক্ষা দুর্নীতি একেবারে চোখের সামনে উঠে আসতে শুরু করেছে, তারপর থেকে এই ডাক্তারদের আন্দোলনের সময়ও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফাইনালি মধ্যবিত্ত রেগেছে এবং রাস্তায় নেমেছে, মিনমিন করে নয়, সরবে সে প্রতিবাদ করেছে। এবার এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে মধ্যবিত্ত মানুষজন এভাবেই কি রেগে থাকবেন? তাদের এই রাগকে দাবিয়ে দেওয়ার চেষ্টা কি আরও দেখতে পাওয়া যাবে? মধ্যবিত্ত মানুষ কি এবার মত পাল্টাবেন, নাকি সঠিক বিকল্প খুঁজে না পেয়ে, বিকল্পের অভাবে তারা আবার নিজের পরিধি মধ্যে ঢুকে যাবেন, যতক্ষণ না আবার বড় কিছু একটা এসে তাদের নাড়িয়ে দিয়ে বলছে ভাত ঘুম থেকে ওঠার সময় হয়েছে? কারণ মধ্যবিত্তরা যদি একবার ঠিক করে ফেলে, সিদ্ধান্ত নিয়ে নেয়, সেক্ষেত্রে ওই ফ্লোটিং ভোট, যেটার ওপরে ভিত্তি করে শাসক দল কিন্তু অনেকগুলো সিট জেতে, সেগুলো তাদের খোয়াতে হতে পারে। শাসক দল মনে করছে আজকাল পরশু একদিন এই আগুন আমি ঠিক নিভিয়ে দেব। দেখুন, মধ্যবিত্ত মানুষজন না চড় খেলে আর কিছু না হোক মনে রাখতে পারে। হ্যাঁ, মধ্যবিত্ত অনেক সময় কিছু করতে পারে না, তার হাতে কিছু থাকে না, সে কিছু করে উঠতে পারে না, কিন্তু একটা বাটন লাগে তার রেগে যেতে এবং সব কিছু উল্টে পাল্টে দিতে। এটাও কিন্তু মধ্যবিত্ত পারে, কারণ এরা চাল চোর নয়, কারণ এদের অপা বা সঙ্গীতা সন্দীপ ভিলার মতো প্রপার্টি নেই, এরা চুরির ভাত খায়নি, এরা চুরির পয়সায় অন্যের পয়সা মেরে ঘুরে বেড়ায়নি। তাই সময় থাকতে একটু ভেবে দেখা দরকার। সময় একটা কিন্তু অদ্ভুত জিনিস, সময়ের আবার অনেক গুণ আছে। সময় কিন্তু বদলাতেই থাকে এবং সব কিছু বদলাতে পারে, পালা এবং খেলা দুটোই বদলাতে পারে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।